রামদা মাইকটা উঠিয়ে দাও, মাইকটা। আলাদা করবো না, সিঙ্গেল? बहुत दिनों पर एक एसोसिएशन एक अनुष्ठाনের মাধ্যমে নিজেদের বক্তব্য রাখার জন্য আজকে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এই ইসলামপুর ইলেকট্রনিক্স এবং ইসলামপুর ইলেকট্রিক মার্কেট অ্যাসোসিয়েশন, একটা কমিটি আছে, যাদের অ্যাসোসিয়েশন আছে, তার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। তারা আজকে এই অনুষ্ঠানটাকে যে 25 বছর কমপ্লিশন, এই রোগ জয়ন্তী বার্ষিক সিলভার জুবলি যাকে বলা হয় ইংরেজিতে, সাধারণ সভা আয়োজন করা হয়েছে। এখানে প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ফেডারেশনের প্রেসিডেন্ট, ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, এবং শুনলাম যে 34টা আমাদের বিভিন্ন ব্যবসার সংগঠনের আমাদের এই ফেডারেশনের মধ্যে আছে সংগঠনগুলো 34টা, তার মধ্যে 27টা নাকি উপস্থিত আছে। খুব ভালো কথা, সকলের সমস্যা আছে, সব ব্যবসায়ীদের, সব ধরনের ব্যবসায়ীদের, সব ধরনের ব্যবসায়ীদেরই সমস্যা আছে। সরকার তো চাকরি দিতে পারবে না, সরকার কোনো এরকম ব্যবস্থা করে দিতে পারবে না যেটাতে মানুষের বা পাবলিকের কোনো কাজে আসবে। এই জন্য প্রাকৃতিক ভাবে নিজের ব্যবসা, নিজের পাতে দাঁড়ানোর ব্যবস্থা করে হয়েছে। নিজের পাতে দাঁড়িয়ে কোনো কিছু চাকরি করে একটা ব্যবসায়ের কাছে, তারপর কিন্তু যখন নিজের সমস্যা হয়, সাধারণ হয়ে যায়, তখন নিজেই এটা আলাদা করে নেয়। এরকম কিন্তু আমাদের পৃথিবীর দুনিয়ার রীতি আছে, the way of the world, যেইভাবে আমাদের নিজের সংসারকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে আপনারা আছেন কি একটা ইসলাম, সবাই তো আমাকে চিনে যে রাস্তাঘাটে কোনো যা বক্তৃতা দিয়েছি সেখানে চিনেছেন, কোনো জায়গায় আমি কোনো কোথাও ভাষণ দিয়ে শুনেছেন, টিভিতে দেখেছেন, রেডিওতে শুনছেন, মোবাইলে দেখছেন, কিন্তু এমনি সামনাসামনি কোনোদিন আপনাদের সঙ্গে আমার কোনো পরিচিতি নাই, কোন পরিচিতি। আমি কত আন্দোলন করেছি সেখানে, এই রোডের উপরে ব্যবসায়ীদের যখন ভাঙিয়ে দেওয়ার কথা বলছিল, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রীকে বলে আটকে দিলাম, কেন জ্যোতিবাবু এটা কাজ করতে যাবেন না, আপনি মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার ইসলামপুর যে ন্যাশনাল হাইওয়েটা আছে, তার পাশে দুপাশে সমস্ত দোকানদাররা যারা আছে, ব্যবসায়ীরা আছে, তারা পূর্ব পাকিস্তানের থেকে আসা লোকেরা, ওরা এখানে ব্যবসায় করেছে, আমার বিভিন্ন জায়গাতে ওরা ঘর বাড়ি করেছে, কিন্তু ওরা রোজগার ওইটাই। এই দুধারে যে রাস্তা করতে দোকানদার করেছে, এগুলো ভাঙলে তারা কোথায় যাবে? আবার পূর্ব পাকিস্তান থেকে আসা পর ইসলামপুর ঢুকেছে, ইসলামপুর থেকে কোথায় দাঁড়াবেন আপনার কাজে? তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রীকে যখন এসেছিলেন, আমি বলেছিলাম, এখানে সিপিএম এর সংগঠনের লোকেরা, বামপন্থার লোকেরা ছিল, তারাও এই দাবিটা ধরেছিল, তারাও বলেছেন
আমাদের মুখ্যমন্ত্রীকে বাইপাস ট্র্যাক করে একটা আলাদা যা করতে আমাদের এই শহরটাকে বাঁচাই চলছে। ইস্তাম্বুলের ছোট শহর, ইট ইজ এ স্মল সার্কুলার টাউন, 5টা থানা নিয়ে, খুব ছোট। এটাকে ভাঙলে খুব বিরাট সমস্যা হয়ে যাবে আমাদের উপরে। 2,500 3,000 এই রিফিউজির উৎপাতগুলা পুরো পাকিস্তানের পথে পড়ে যাবে। জ্যোতিবাবু ব্যারিস্টার কত বড় বুদ্ধিমান, যাকে আমরা খুব শ্রদ্ধা করতাম, ব্যারিস্টার রূপ, আর কিন্তু কাজ করতেন পার্টি মানুষের সেবার, মানুষের জন্য উনি কোনোদিন কোন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়নি। ওনাকে বলা হতো ব্রিফলেস ব্যারিস্টার, কোন উনি ব্রিফে থাকতো না, ব্রিফলেস ব্যারিস্টার। আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ছিলেন খুব দরদি মানুষের, নিজের সম্পত্তিগুলো উনি বাপ দাদু দিয়ে দিয়েছিলেন আপনার গরিবদের, খুব দয়ালু লোক। কিন্তু মানুষের কল্যাণের, মানুষের ভালোর জন্য আমি রাজনীতি আরম্ভ করেছিলাম। আমি এটা বলবো আপনাদের আজকে গিয়ে ইসলামপুরে এই যে আপনারা যত আছেন আমাকে চিনেছেন, জানছেন, সব জানবেন। আমি যত কিছু করেছি, লড়াই করেছি, যত আন্দোলন করেছি, সবটাই আমাদের ইসলামপুর মানুষের জন্য, আমার নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, কোন জাতি ধর্মের জন্য নয়, সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য। কারো কোনো অসুবিধা আমি দেখতে পারি না, কারো সমস্যা আমি দেখতে পারি না। সমস্যা বললেই আমি দেখি, কি হসপিটাল হোক, কি কলকাতা পিজি হসপিটাল হোক, কি ইসলামপুর থানার অত্যাচার হোক, পুলিশের অত্যাচার হোক, এমপি অফিসের অত্যাচার হোক, এগুলো যখন আমার কানে আসে তখন আমি আর বসে থাকি না, তখন থেকে আমি লোক করে আসতেছি। যখন খবর পাই যে কোনো জায়গায় পুলিশ হ্যান্ডেল করেছে কাউকে, আমি তখনই ইন্টারফেয়ার করে যাই। এই জন্য আজকে আমি বলতে বললাম যে কানিয়াপাড়া কোথা পাড়া ছিল, কানিয়া ভালো না, ইয়ে পাড়া ছিল, তো আমি ওকে বলতাম ফেডারেশন প্রেসিডেন্ট, बैठकर जो प्रेसिडेंट है उसने 34 संगठन में साथ में गया और कन्या चले उड़ा चेयरमैन आते उन लोग का व्यवस्था चले गए वो चेयरमैन मेरे को किंतु तो एक था समस्त दिल्ली से फेडरेशन प्रेसिडेंट है बड़ा के हो गए ना समस्त तो सुने ठीक है। আমি বলছি যে আপনাদের এখানে কি সমস্যা আছে যে টোটোওয়ালাদের আসতে দেনা, আমি লড়াই করি টোটোওয়ালাদের আসার ব্যবস্থা, গুন্ডেরিয়া পাঞ্জিপাড়া রামগঞ্জ টোটোগুলো আসতেছিল, পুলিশ ঝামেলা করছিল, এসডিও ঝামেলা করছিল, আমি আটকে দিয়েছি। বলে ন্যাশনাল হাইওয়ে করতে পারবে না টোটো, ন্যাশনাল হাইওয়ে উঠতে পারবে না অটো রিক্সা, সুপ্রিম কোর্টের রায় আছে। তাহলে কোথা থেকে আবার টোটো দিনার রাস্তা করতে হবে? তখন এসডিও সাহেব এখানে ছিলেন আব্দুল শাহিদ, তাহলে আপনি অটো আর টোটোর জন্য আলাদা রাস্তা করুন। এই আমাদের যে ইসলামপুরে ন্যাশনাল হাইওয়েতে উঠতে দিবেন না, ন্যাশনাল হাইওয়ের পাশেই আপনি অটো দিবেন, টোটোর জন্য আলাদা রাস্তা করে দেন, তারপরে ওরা দিকে যাবে। সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে আটকে গিয়েছে, টোটো ঢুকবে না।
আমি তো গুঞ্জিরায় মিটিং করলাম না, আপনার টোটো নিয়ে আসবেন। রামগঞ্জে মিটিং করলাম, টোটো নিয়ে আসবেন। প্রশাসনের কাজ আছে বলার, প্রশাসন বলে দিয়েছে, ওটাকে ধারণ করার কোনো প্রয়োজন নেই। বলে দিলেন তুমি কি করিম চৌধুরী ইসলামপুর রেমিলে বলছে আমাদের এই রাস্তায় যেতে করবো, আমরা একটা ডায়েরি করবো, 5 ফুট আপনার রাস্তা আমার পূর্ব দিকে আর 5 ফুটে আমার রাস্তা পশ্চিম দিকে আমরা অটো আর টোটো রাস্তা রাখবো, বাকিটা সমস্ত রাস্তা আপনার র্যান্ড করে প্রচারিত করে। কিন্তু আমরা ছোট ছোট একটা কিছুটা লোকজন আমরা একটু বিহারি যাই না, বোম্বে কাজ করতাম, দিল্লি কাজ করতাম, সেখানে কাজ করতাম, যা বন্ধ করে দিয়েছি। তাহলে ওখানে যে লকডাউন আমাদের কোনো কাজে লাগে না, কোন ব্যবসায় বানানো বা আমাদের লাগে না, তখন আমরা করবো কি? এই জন্য এখানে টোটো ফোটো নিয়ে আমরা ব্যবসা করতেছি, রোজগার কামাই করার জন্য, মানুষদের জন্য, আমাদের পরিবার চালানোর জন্য। তাহলে কেমন কাজ করবে এসডিও সাহেব? আমি কি করবো? এটা দাহিনী আর নো, সেই দাহিনীটাকে একটু সাইডে রাখতে দিন, আপনাদের দেখতে হবে না। আপনারা চোখ বন্ধ রাখেন, পুলিশকে বলেছি, আইজিওকে বলেছি, এখানে মানুষের রোজগারের ব্যাপার আছে, আপনারা চোখটা বন্ধ করে নেবেন। কি কোনো জায়গায় বেআইনি করেছে কোনো গরিব মানুষ, কোন বেরোজগার মানুষ, চোখটা বন্ধ করে নেবেন। সব জায়গায় আইন খাটাতে হয় না। আমি তো বলেছি তো আজকে আপনি থাকুন। এই যে বলছিল যে বিহারের আমাদের সঙ্গে ভাগ হলো আলাদা, বিহার বাংলা আলাদা হওয়ার পর আমাদের বিহারকে আসতে পারা যায় না। এই যে আপনার ঠাকুরগঞ্জ, আপনার পুঠিয়া, আপনার পাওয়াখালী, পাহাড়কাটা, এই যে কিষানগঞ্জ, এই যে বড় শহরা যে ওইখানে আছে, এদিকে আমাদের ডাইরেক্ট আমাদের চলে আসছে এখানে। আর ইসলামপুর বাজার, ইসলামপুর টাউনটা যে ডেভেলপ করতে যে এই জন্যই নিয়েছো। আমি যে এসডিও কে বলেছিলাম তাই, you cannot stop the people of coming from Jharkhand. আপনারা জানেন যে আমি সঠিক কথা, উচিত কথা বলার জন্য আমি নিজের দলকে আমি বলি জানিয়ে দিয়েছিলাম যে আমি সঠিক কথা বলবো, আমি উচিত কথা বলবো। সেখানে আমার দল আমাকে পারমিশন দিবে বা না দিবে আমি মানবো না ওটা, কারণ আমি গরিব মানুষের পাশেই দাঁড়াই বেড়াবো, অত্যাচারিত মানুষের পাশেই দাঁড়াই বেড়াবো। It is my duty to serve the people. আমার কর্তব্য আছে মানুষের সেবা করা। মানুষ ভোট দিয়েছে আমাকে, 2 লক্ষ লোক ভোট দিয়েছে আমাকে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে। একবার না জায়গা বার ধরে আমি আছি। আমার দাদা 4 বার আফাক চৌধুরী 4 বার ছিলেন, উনি তো 52 সাল থেকে যে স্বাধীন হওয়ার পর থেকে 30 সাল পর্যন্ত, 1952 থেকে 30 থাকতেন, 68 থেকে আমি, উনি মারা গেলেন, তারপর থেকে আমি ছিলাম। 56 বছর হতে আমার এই আপনাদের সঙ্গে থাকার, আপনাদের গার্ড করে রাখার, আপনাদের অত্যাচার না হয় সেটা দেখার। সব জায়গায় তোলাবাজি হচ্ছে, সব জায়গায় অত্যাচার হচ্ছে, মস্তানি রাজ হচ্ছে, গুন্ডার রাজ হচ্ছে। কিন্তু ইসলামপুরে আমি ওটা গুন্ডার রাজ, মস্তানির রাজ, বদমাশের রাজ আমি হতে দেইনি। তোলাবাজি করতে দেইনি, কোন তোলাবাজি করতে দেইনি। আমি এমএলএ আছি, আমাকে যে 10টা-15টা লোক আমি রাখবো সঙ্গে, তাদের তো আমাকে খরচা দিতে হবে। আমি কোন লোক রাখি না,
এই করতে কোথা লোকের কোথায় নেবো আমি ব্যবসা থেকে পাঠাবো তুমি আমার ধরে যেত আমার খরচা দাও এমএলএ তাই করে যে 15 কোটি লোককে বাঁচানোর জন্য ওদের সঙ্গে থাকে যে কিছু মস্তানি করে যায় তোলা করে না কিছু করে না আর 1,000 টাকা আদায় করে ওই লোকগুলোকে বিতরণ করে সেই এমএলএ টিকে আছে 15-20 জন লোককে নিয়ে কিন্তু আমি এটা করিনি সিঙ্গেল পিস করিম চৌধুরী সিঙ্গেল পিস মধ্যে যে লোকের সমস্যা ওখানে গিয়ে লোকের সমস্যা দিয়েছি থাকিয়ে দিয়ে দুটো পক্ষকে পুলিশকে বলছি যে না অত্যাচার করবেন না আপনারা সেদিন দেখলেন না মিটিং এ বললাম যে এফআইআর লোককে আপনারা আপনি ছেড়ে দেবেন এফআইআর নাম আছে খুনি আসামি তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবেন কোর্ট চলে কি দিনে আছে আদালত ক্লাস করে লোকগুলি যারা খুনি আসামি হয় আদালত ক্লাস করবে আপনাদের যা করাবে কিন্তু আপনারা থানা থেকে আপনারা কাউকে রেহাই দিতে পারেন না ক্লাস করতে পারেন না কোনো খুনি আসামি মনকে বলে দিয়েছিলাম এসপি সামনে কেন উচিত কথা বলবো না আমি এসপি হবো রেগে যাবে বা পুলিশ হবো রেগে যাবে তার ভয় এই জন্য করি না আমি ন্যায্য কথা বলার জন্যই আসি আর বলবো পুলিশের মন খারাপ হোক বড় সাহেবদের মন খারাপ হোক প্রশাসনের মন খারাপ হোক কিন্তু সাধারণ মানুষ সমাজ বেঁচে থাকে তাহলে চলবে না এফআইআর কোনো মান থাকবে না যে এফআইআর যেটা লোক করে জানি থানাতে এফআইআর করে দিলি আইসির কাছে যেটা লিখেছি যে অমুক অমুক লোক আমার পর অত্যাচার করেছে খুন করেছে মেরেছে আমি বিচার চাই আপনার হস্তক্ষেপ চাই সেই এফআইআর তো যদি এফআইআর পুলিশ নিজের জায়গায় নিজেই এখান থেকে শেষ করে দেয় কেস মামলা একটা দুটো লোক পাঠায় দেয় কোর্টে বাকি সবাইকে ছেড়ে দেয় এটা কিন্তু সংবিধানে নেই হাইকোর্টও ছাড়ে না হাইকোর্টে যাও চ্যালেঞ্জে কাজ করো পুলিশ রিপোর্ট দিয়ে কোর্টে গেলেও পুলিশের চার্জশিট যাবে কাজের কাজে সার্টিফিকেট ভাগ করছে বা কাজের থাকছে ট্রায়াল হবে সে ট্রায়ালের পর কোন লোক আছে দোষী কোন নির্দোষী ট্রায়ালের পর তাদের ওদের যে নির্দোষ তাকে ছাড়িয়ে দিলে ক্লাস করে দিলে যারা দোষী থাকে তাদের সাজা হয়ে যাবে যারা খুনি আসামি আছে তাদের আজীবন সাজা হয়ে যায় এখন তো মমতা ব্যানার্জি দাবি করে ফাঁসি হোক এদিন রেপ কেসের জন্য ফাঁসি হোক রেপ কেস ধর্ষণ কেসের জন্য ফাঁসি হোক আগে খালি ভুল করলে ফাঁসি হতো এখন মমতা ব্যানার্জি বলছে নো রেপ অলসো ইজ সিমিলার টু কিল মার্ডার ফাঁসি চাই তো আমাদের মমতা ব্যানার্জি এইভাবে জিনিসগুলো দেখছে আমি মমতা ব্যানার্জি জানি যে এটা খুব গরিব ঘর থেকে হচ্ছে কোনো বড় বড় ব্যাপারটা নেই গরিব ঘরের মেয়ে হোক এখনো যা যা দেখবেন 2 তারিখ ঘরে আছেই তোমরা মুখ্যমন্ত্রী যে সমস্ত বলছেন আপনি মুখ্যমন্ত্রী ম্যাডাম মুখ্যমন্ত্রীর ভবনে আপনি থাকেন না মুখ্যমন্ত্রী যে ভবন আছে সেখানে আপনি চলেন না আমি নিজে ওর বাড়িতে জল পড়তে প্লাস্টিক লাগিয়ে রাখে থাকে বলছেন আমি ঘরটা ছাড়বো না এটা আমার ঘর গরিব ঘর আছে ঠিক আছে গরিব ঘরে থাকলেই আমার গরিবের দরদ আমি বুঝি গরিব ভাইদের দর গরিব মাদের দর গরিব বোনদের দরদ আমি বুঝি
এই জন্যে উনি প্লাস্টিকের ঘরে থাকে। নেতা তো হতেই এরকমই, খালি নিজে যদি নেতা আলো থাকো থান থাকো ফাটফুট করবো, ফরচুনের গাড়িতে উঠবো, 1 লক্ষ মার্সিডিজ গাড়িতে উঠবো, 1 কোটি টাকা গাড়িতে কি এগুলো 10 তলা বাড়ি করে থাকবো, ওগুলো করে দিয়ে দে। আমিও তো এরকমই ইসলামপুরের জমিদার 180 বছর ধরে আগে। আমার দাদু শেখ আব্দুল হামিদ এই ইসলামপুর শহরটাকে গ্রাম ইসলামপুর বস্তি, বসিয়া বস্তি, উদ্গড়া বস্তি, বড়োট বস্তি, এইগুলো যখন বাংলাদেশ পাকিস্তান আলাদা পূর্ব হয়ে গেল, দেশ ভাগ হয়ে গেল, তখন ওখান থেকে এই থানা কলোনি হয়েছে, শিবরাম কলোনি হয়েছে, ক্ষুদিরাম কলোনি হয়েছে, শান্তিনগর কলোনি হয়েছে, আস্তে আস্তে শহরটা আবার এইভাবে চলে আসছে ইসলামপুর। সেটা নিয়ে দাদা, আমার দাদু শেখ আব্দুল হামিদ 56 ইয়ার্স পিতা 1860 থেকে উনি 1916 চললেন। 1860 থেকে নিয়ে 1980 1916 পর্যন্ত থাকবেন। তারপর আমার বাবা রিয়াদ চৌধুরী মোহাম্মদ ইউসুফ এখানে ইসলামের গ্রেট জমিদার, এখান থেকে বাংলাদেশ পর্যন্ত চলতে, এদিকে বিহার পর্যন্ত ঠাকুর ঠাকুর বাবার একটা সম্পত্তি আমার বড় জমিদার। উনি তখন দাদু মারা গেল, তো উনার বয়স মাত্র 16 বছর। উনার 4টা আমাদের অ্যাডভাইসার উনার সঙ্গে দেওয়া হয়েছিল আমার দাদুর কথার, যে বাচ্চা থাকলে ওর 4টা অ্যাডভাইসার থাকবে, ওই 4টা অ্যাডভাইসার আমার বাবাকে দেওয়া আছে। তারপর উনি জমিদার হিসাবে এই সমস্ত অ্যাডভাইসারকে নিয়ে যারা প্রমোশন দিতেন, যাকে বলা হয়, তাদের উনি চালালেন 1916 থেকে নিয়ে 1955 পর্যন্ত। 1955 পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1953 সালে আমি জমিদারি বেস্ট হয়ে গেল। 1953 সালে যখন দেশ স্বাধীন হওয়ার পর ওরা জমিদারি প্রথা থাকবে না, এখন জমিদারি প্রথা শেষ। 1953 সালে জমিদারি প্রথা শেষ হয়ে গেল। তারপর আমার বাবা একদম গরিব ধারণ করে, ওই সিল্কের কাপড় থাকুক কি থাকুক কিছু রাখে, 1.5 টাকা করুন, 1 টাকা না 1.5 টাকার গজের ওই মার্কিন কাপড়া, সেগুলো নিয়ে উনি পড়তেন জামা আর লুঙ্গি। মার্কিন কাপড়া একটা চোটমা লাগাবার, প্রতাপমা লাগাবার, এই যে ঘাসির বাবা তো ঘরে আনে দিতেন, খুব সাধারণ হয়ে গেল। জমিদার নেই, আমরা দেখুন সাধারণ থাকতে হবে। ওইভাবে আমাদের আমার বাবা 50 সালে মারা গেলেন। আমার দাদা আফাক চৌধুরী এই নতুন যে সিস্টেম গভর্নমেন্ট হলো, দেশ চালানোর জন্য পার্লামেন্টারি ডেমোক্রেসি যাকে বলা হয়, একটা দিল্লি আর একটা আমাদের বিধানসভা, এটাকে পার্লামেন্ট ডেমোক্রেসি বলা হয়। এই পার্লামেন্ট ডেমোক্রেসির মধ্যে আমাদের এমএলএ হলেন আমার দাদা আফাক চৌধুরী 1952 সালে। ওইটা তো বিহারে ছিল, বাংলাদেশ ছিল না, কিষানের থেকে হয়েছিল। 1956 সালে এটা ভাগ হলো। আমার দাদা আফাক চৌধুরী কে ডক্টর বিধানচন্দ্র রায় প্রধান মুখ্যমন্ত্রী বললেন, আফাক তুমি ইসলামপুরটাকে বাগদা থানাকে নিয়ে আমার সঙ্গে চলে আসো, তুমি যা যা চাইবে তোমাকে দেবো আমি। তুমি এখানে উত্তর আমার ভাগ হয়ে আছে, রায়গঞ্জ থেকে আমার দক্ষিণ বাংলা আর বিধাননগর থেকে ওদের উত্তর বাংলা হয়ে যায়, মাঝখানে তোরা বিহারে চলে থাকো, আমরা খুব অসুবিধা আছে। আবার যদি আমাদের বাচ্চারা আমার এমএলএ ছিলেন, এখানে বিহারের সমস্ত নেতারা আন্দোলন করে, না हम लोग नहीं जाएंगे बंगाल,
আমরা বাংলা যাব না। সমস্ত কিছু যে বড় বড় নেতারা আনাদ ভূষণ দাস এরা সব মিলে যে রাত আন্দোলন করলো যে আমরা বাংলায় যাব না। কিন্তু দাদা আমার আপাত চুপি এমএলএ ছিলেন, আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছেন যে আপাত তুমি তোমার এই দুই বাংলাকে এক করে দাও, দক্ষিণ বাংলা আর উত্তর বাংলাকে এক করে দাও, তুমি দিলে হয়ে যাবে। গোলদিঘি থেকে নিয়ে চোপড়া পর্যন্ত তুমি এমএলএ আছো, যা বলবে তাই হবে, তুমি মানুষকে মাথার ঘুরাও। তারপর দাদাই তোমার ডক্টর বিধানচন্দ্র সাহেব রায়ের সঙ্গে সহমত হয়, শ্রীবাবু যে কথা বললেন বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে, আর তারপরে ভাগ হলো, চলে আসলো আমার 200 ন্যাশনাল হাইওয়ে 200 ইয়ার্স থেকে থাকবে বিহার, আর ন্যাশনাল হাইওয়ে 200 ইয়ার্স থেকে নিয়ে গেলে আমাদের বাংলা হয়ে গেল 1956 সালে 1 জানুয়ারিতে। 1956 সালে 1 জানুয়ারিতে আমাদের পশ্চিমবঙ্গে সামিল হলো আমরা এই ইসলামপুর সাব ডিভিশন, গোলদিঘি থেকে নিয়ে একেবারে চোপড়া পর্যন্ত। আজ থেকে সাব ডিভিশন গড়া হলো। বিধানচন্দ্রের মাতা বিধানচন্দ্র রায় প্রধান মুখ্যমন্ত্রী এখানে আসে উদ্বোধন করলেন সাবের হেডকোয়ার্টার। উদ্বোধন করলেন ইসলামপুর হাই স্কুল করকে চৌধুরী ইউসুফ হাই স্কুল করে। আমরা বাড়িতে যা খাওয়া দাওয়া করেছিলাম মুখ্যমন্ত্রী, কেন এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না, চাকরি ছিল না। আঘাত করে আমাদের তারা প্রতি বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, সমস্ত মন্ত্রী যারা ছিল, ডাক্তার বিধানচন্দ্র রায় ছিল আমাদের ওই বাড়িতে গোল করে হাতে বিরাট ফলতল করা হয়েছে। তো আমি বলছি যে এইভাবে আমাদের আমাদের এই বংশ চৌধুরী পরিবার আপনারা দেখে আসেন। এই জন্য কষ্ট হয় আমার যে আমরা বসেছি লোকগুলোকে, এই যে থানা কলোনি আমার দাদা আমার বাবা বসেছিল, জীবন বাবু, ভগেন বাবু, যা যা ছিল এখানে পর্যাপ্ত হয়ে গেছে সকলে। আমার বাবা তারপর 10 কাঠা জমি, 5 কাঠা জমি, 1 কাঠা 1 বিঘা জমি এরকম সব দিয়ে দিয়েছি। খালি একটা আপনার সালামি দিয়ে দিবে, নিয়ম আছে দেওয়া সালামি গুলো দিয়েছে জমিটার কাটে। 1950 সালে তখন জমি বেশ হয়নি জমিটা। তারপরে আমার সমস্ত থানা কলোনি, শিবটাঙ্গি কলোনি, আমার শান্তিনগর কলোনি, আমার রুদিরামপুরের কলোনি, সমস্ত জায়গায় আমাদের আজ বাজারটা আছে আমাদের, আমার দাদু কোড়া তো সিস্টেমেটিক বাজারকে আগে পরিকল্পনা হতোই না, যে দেহের মধ্যে করতো। কিন্তু লোহার পট্টি একদিকে, সবজি পট্টি একদিকে, আলু পট্টি একদিকে, মনিহারা পট্টি একদিকে, কাপড়ের দোকান একদিকে। এটা আমার দাদু তখন শেখ আব্দুল আজিজ, তখন উনি ঠিক করে দিয়েছেন কতগুলো বাজার। আস্তে আস্তে ঘুরে পড়ে যাচ্ছে, তো জায়গা নেই ঘুরে আগে মধ্যে ঢুকার, কতগুলো বাজার হয়ে গেছে। এই জন্য আমি এখানে লোক যা রোজগার করতে চাই করতে দাও, রাস্তা বন্ধ হাতে বন্ধ হতে দাও, কিন্তু রোজগার করতে গেলে আমরা রোজগার দিতে পারি না, কোথাও করা বলবি। এই জন্য আমি পেয়েছিলাম যখন এই চিউটাকে মন্ডল পাড়া চৌকি থেকে ওগুলোকে ঘোরা দিচ্ছিল, আমি এই চিউ সিস্টেম করি বাজারটা এগুলো আমার আছে। আমি হাইকোর্টে কেস করে আমি ভেদ হতে দিইনি। হাইকোর্ট বলে গেল না ইসলামপুর স্টেটটা ভেদ নয়। হাইকোর্টকে বেতন আমি ফাইনাল ডিসিশন দেবো, তো তখন কতদিন ইসলামপুর স্টেটকে ভেদ বলা যাবে না। দেবো, আমার সমস্ত অধিকার আছে বাজারে ঢুকার, টাকা দেওয়ার, লোকের টাকা দেওয়ার। আপনারা আমার বিরুদ্ধে বক্তব্য থাকবেন, আমাকে টাকা দেন, তবু আমি করি, নতুন করে কেন যাবো এখন? যখন লোকের কাছে ডাকবো আসবে আমার কাছে, কোনো ব্যাপার বলবেন, বলবো যে ভাই তুমি আমার জমি একটা আমাকে কেউ সত্তা দেন,
এনওসি নেন যে তুমি ব্যবসা করে থাকছো, এটা একবার বলে দিচ্ছি। আমি ওইটা বলছি যে আমি কারো বছর জন্য কাজ করিনি, কোন মস্তান বাহিনী পাঠাইনি, কোন গুন্ডা বাহিনী পাঠাইনি, অত্যাচার বাহিনী পাঠাইনি। পুলিশ যদি কিছু অত্যাচার করে থাকে পুলিশকে আমি আটকাইনি, কোন আরো অন্যান্য মস্তান যদি কেউ মস্তানি করতে চায় আমি আটকাই দিই। এখন রিসেন্টলি এরা গরিয়া বোতরা ওই সুভাষ চক্রবর্তী এরা এই 34টা সংগঠন আছে, তারা সবাই এরকম হয়ে যখন বললো যে এই ছোট রোডটা যেটাকে রোড ন্যাশনাল হাইওয়ে থেকে একদম ভাগের পিটুনের রোড, এটা তো ন্যাশনাল হাইওয়ে বাইপাস তো আমি করালাম। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন, উনি মানে গেলেন, আর সেই রাস্তা কমপ্লিট করলো আমার মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী। এই বাইপাসটা আমার ঘর থেকে নিয়ে অনেকজন থেকে নিয়ে একেবারে সিটটা পুরো কাটা হয়েছে। দি ফোর লেন রোড এটা এই রাস্তাকে ছেদ হলো কি জন্যে, রাস্তাও থাকবে আর বেরোজগাররা রোজগারও করবে, বেরোজগাররা রোজগারও থাকবে, তাদের দোকানও থাকবে। কিন্তু এখানে কি হলো, কিছু লোকেরা না রাস্তাটা বড় করতে হবে, ফুটপাথ করতে হবে, অমুক করতে হবে, লোককে কিছু সরা দিতে হবে। আমি কি বলছি রে ভাই, এই রাস্তাতে আমি নো উই ক্যান নট ডু ইট। যাও মত পুরা যাও আর বলেন ধর বললো এটাই যে আমি একজনকে আটকালাম, বললো सुने बोलना पड़ेगा ना, असल ये टुल्लू का भी है, तुम्हारी समस्या तो है, ये क्या मीटिंग बुलाया, ये समस्या है आसमानों का, जो समस्या बोले कि एसडीओ डीएम को सब कुछ तुम्हारी मेंटेन देना पड़ेगा, ये जो लेवल नहीं बना के देगा। प्रकाश सिंह एक्सपायर हो गया, अब बोलो तो अब पूरा अभी ही मर गया आप लोग हमारे गार्जियन है घर भूल बनाना पड़ेगा, कोई और भूल के पड़ेगा। আপনাদের কি কারো অসুবিধা হচ্ছে? আমার বাবা জানি না দাদা, অনেক কিছু জানতে পারছি, বলছিলাম যে এসডিও বলছে যে আমাকে মিউনিসিপ্যালিটি যে আছে ওরা আমাকে বলেছে যে তারা একটু অসুবিধা পাচ্ছে, যে রাস্তা থেকে লোক আসে ওদের थोड़ा तो पार्टना हमारा लोकेरा ওদের বললে শুনছি না, মানবিক দিক দিয়ে ওরা মানবিক বিরোধী দিকে যাবে না, বিরোধী যাবে না, এই জন্য কি করবো মিউনিসিপ্যালিটি আমাকে মিউনিসিপ্যালিটি वाला प्रशासन के दिए যেটা কাজ মিউনিসিপ্যালিটি রাস্তাটা বড় করবে, নেটওয়ার্ক করবে, 10 জন লোকে আয় করতে দিবে, রোজগার করতে দিবে, তার নিয়ম আছে। লাইট চল रहा है টুকাদায় ওরকম হয়েছিল হকারদের, সমস্ত হকারদের ভাঙে থেকে দিচ্ছিল, একেবারে বুলডোজার লাগিয়ে ভাঙিয়ে দিচ্ছে। তোমরা কি হচ্ছে বাবা অন্য জায়গায় কলকাতায়? আমি তখন বললাম যে অবিচার লেগে যাবে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবিচার লেগে যাবে বলে
কত লোককে আপনি বেরোজগার করে দিলেন। মমতা দুর্নীতি বুলডোজার ইউজ করা হচ্ছে, স্টপ। মেয়র কলকাতা, তুমি বুলডোজার ইউজ করতে পারবে না, বন্ধ করে দাও। আর কোন हकर देव थे कुछ कर ना ममता मकान गिर रास्ते लिए स्वस्थ हकर आने के लिए चले 70,000 लोग ममता सर्वे कर देख लो कि कुछ 1,000 लोग आते 67,000 हकर तुम सब बोलते रोजगार कोई नो नो ये तो चित्र जावे ना सबके रोजगार নিজে নিজে খাদ্য ওরা এই যে আপনার কালকে মন্দিরপুরকে এখানে মেদিনীপুরে পরশু দিনের 3 দিন আগে গেলে ব্যাপার মেদিনীপুরে আপনার কিরকম মন্দিরে বড় মন্দিরে হ্যাঁ বড় মন্দিরে ওখানে মন্দারমণি ওখানে 150টা হোটেল রিসোর্ট গুলো আছে দীর্ঘদিন কাজ করে টুরিস্টের জন্য পর্যটন যায় দেখা গেল তাদের জন্য করে তার রাত আগে ঘুরে ঘুরে আমাদের ব্যবসায়ীরা কলকাতা থেকে গিয়ে বেরিয়ে গিয়ে হোটেলগুলো তৈরি করে দিয়েছে রিসোর্টগুলো তৈরি করে দিয়েছে কমিশন নেই সরকারের কমিশন নেই ডিএম প্রশাসন বসে গেল এই 150 হোটেল রিসোর্ট যা আছে এটা বেআইনি ভাবে আছে ये तो है ना बिहारी हमें छानते पारे ना बोलते बुलडोजर दे सब भागे जाओ डीएम प्रशासन बोल एक কথা মমতা কাজে কানে চলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দয়ালু মুখ্যমন্ত্রী हमारे पश्चिम बांग्ला गरीब दर्दी मुख्यमंत्री उन्हें काने चले যে डीएम নাকি অর্ডার করেছে রুল দিয়েছে ভাগে দিবে তেমনি শুনেছে যে डीएम স্টপ ইট कि बंद करो ये ऑपरेशन 150 लोग के तुम्हें भैया शेष कर दिए बेरोजगार कर दिए এটা আমি মানবো না আমি মুখ্যমন্ত্রী যাই বলছি তোমাকে তুমি স্টপ করো আর এগুলো কাজ করো না কোন প্রশাসনিক ব্যবস্থা হবে না টিম আজকে মিটে গিয়ে দেশ সরকারে যে থাকবে তাকে মানবিক হতে হবে আপনারা কানবেন তো আমি শুনবো না চোখ কানটা বন্ধ করে দেবো চোখ বন্ধ করে দেবো এটা অন্যায় এই যে মমতা যে আটকে দিল ধরে তুমি আমি এখানে করেছিলাম আমরা ট্রেনের উপরে উঠে গেছে লোক দোকান করতে গিয়ে কোথায় যখন জায়গা নির্ভর নেই কি জায়গা সব জায়গায় লোক দোকান করে আসে কাগজ কেউ করতে পারবে না কেউ ড্রেনে উঠে গিয়ে কার্গো ঢুকে ড্রেনটা আছে ভিতরে ড্রেনটা ভিতরে চলছে এই জন্যে উপরে আছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি গিয়ে যুগে গেলাম নিজে গেলাম যুগে দেখেন ছোট টাউন আমার এটা বাজারের জন্য আমি বাইপাস করে দিই 5,000 কোটি টাকার বাইপাস হয়েছে ওইদিকে শুধু এই ছোট টাউনটাকে বাঁচাবে ছোট রাস্তাটাকে ব্যবসায়ীদের বাঁচানোর জন্য আপনি এদের ভাবেন না যাদের জায়গা নেই তারা ট্রেনে উঠে গেছে ঠিক আছে কিন্তু ট্রেনটা তো আছে নিচে ও ট্রেন বন্ধ করে দেয়নি উপরে আছে ও রোজগার করে দিতে কাউকে বেরোজগার করবেন না কাউকে উচ্ছেদ করবেন এসডিও মান রাস্তাটা বড় করার নামে বলছিলেন কাউকে ভাঙবেন না কারণ দোকান আপনি খরব করবেন না আমি এগুলো এসডিওকে বুঝাবো এটা বুঝে আমি এটা পারবো না এসডিও সবাইকে নোটিশ করেছিল ডেকেছিল যে আমি এসডিও আইএস অফিসার আমাকে আইন দেখতে হবে আপনাকে চলে যেতে হবে অনেকে ভয় ভয় করে গেছে আমাকে তখন আমি আন্দোলন করলাম কিছু করে মিটিং গুলো করলাম এসডিওকে চেতাবনি দিলাম
সবাইকে বলেছে। এটা বলার পর আটকে গেল। এখন ড্রেনটা সাফাই করা হয়নি 35টা বছর ধরে। ফর লাস্ট 35 ইয়ার্স মিউনিসিপ্যালিটি কি করছিল? মিউনিসিপ্যালিটি কি করছিল বলেন তো? আমি এই জন্য আমি বলছিলাম যে মিউনিসিপ্যালিটিরা দিয়ে দিয়েছে এসডিওকে। তাহলে কানিয়া যদি আগে আমাকে বলতো যে এমএলএ সাহেব এটা আপনি যদি সজ্জা করেন তো আমরা নিজে হাতে রাখি, প্রশাসন কেন দেবো? প্রশাসন মানে হার্ড স্টেপ। এই তুমি দোকানে বেরিয়ে যাওয়া ভালো তোলো, না হলে পুলিশকে বলবে তোলা হয়েছে। আই ডোন্ট মাইন্ড দ্যাট। আমরা মানবিক আছি, মিউনিসিপ্যালিটি লোকেরা, আমরা এমএলএরা, আমরা মানবিক, কারণ জনগণ আমাদের দিকে পাঠিয়েছে ওদের দরদ দূর করার জন্য, ওদের অসুবিধা দূর করার জন্য, ওদের যা কিছু ইয়াতে বিপদ আছে তাদের দূর করার জন্য। আমি প্রশাসনকে পছন্দ করলাম না, কারণ প্রশাসনকে হার্ড স্টেপ, নিজে পুরো ভোট পাঠালে ভোট না হলে পুলিশ দিয়ে করা যাবে। আমি তাহলে দেবো না। এসডিও সাহেব, I will not allow you to do this. আমি এসডিওকে বলে দিয়েছিলাম, না স্যার, এটা কোন রকমই আমি কোনো কাউকে উচ্ছেদ করতে দেবো না। আপনি যেটা বলছেন কেউ উচ্ছেদ হবে না, কাউকে সরানো হবে না। যার আমাদের রাস্তাটা বড় করা ছিল, আমি বলে দিচ্ছি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে যে আপনারা আরো কাজ করেন আর কম করেন, যেন সবাই থাকতে পারে। আমি তাই বুঝিয়েছি, যেটা প্রয়োজনের মতো আছে সেটা কাজ করা যাচ্ছে, কাউকে ভাঙা হবে না, কোনো কিছু করা হবে না, ট্রেনের উপরে ভাঙা হবে না। এই জন্য আমি সেটা করে গেলাম। একা 10টা লোক যারা ভিড় ছিল তারাই ঘুরে, আর এরা আসতোই না। এই যে সুভাষ চক্রবর্তী আছে, এই যে কনিয়া ঘোষলা আছে, এরা বিজনেসের লোকের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কি আসলো? আমার একা লড়াই করতে হলো মানুষের জন্য, ইসলামপুরের বাসিন্দাদের জন্য, গরিবদের জন্য, বেরোজগারদের জন্য। এরা আসলে পাশে দাঁড়ালো না, এরা আমি তাদের পাশে দাঁড়াই, কিন্তু আমি যখন মানুষের জন্য লড়াই করতেছি তোর পাশে দাঁড়ালো না। এই জন্য বলছি যে আমি সামনে যে এই যে সাহেব আপনার প্রয়োজন পড়বে না, এই ট্রেনটা যে 25 বছর সাফাই করা হয় না আমি করবো। এই জন্য ছট পূজার পর সমস্ত পূজা যখন শেষ হয়ে যাবে, ছট পূজা লাস্ট পূজা, সেটা শেষ হওয়ার পর তখন আমি ট্রেন সাফাই করার জন্য অভিযান চালাবো। ইসলামপুর শহরে যে ট্রেন সাফাই করার জন্য অভিযান, সমস্ত দোকানদার যারা আছে পিছনে আছে ওদের থেকে নিয়ে, শহর থেকে নিয়ে তাদেরকে সমস্ত মাটিগুলো বদ্ধ করে দিয়েছে, কাদার কিছু যা আছে সমস্ত ওখানে সুইপার লাগিয়ে আমরা রোডে করে আগে রোডে মিনিট লোক নিয়ে আসবে। এটি বললো আমি প্রাণটা করলাম, দোকানদারদের পাশে যাবো, ঘুরবো, আপনাদের দোকান থেকে সমস্ত কাদা যারা আছে ড্রেন বন্ধ করে দিয়ে আমি এসডিওকে বললাম যে জানেন আপনি 30টা জল ছেড়ে দিলেও আপনার ট্রেন পরিষ্কার হবে না। ইট রিকোয়ার্স ম্যানুয়াল লেবার, মানে মানুষের লেবার লাগবে, এখানে লেবারের মাধ্যমে আমাদের ট্রেন করতে হবে। তাই বলে আমরা ওই অভিযানটা বাকি আছে, ওই অভিযান আমরা বাকি আছে। ট্রেন সবাইকে 25 বছর ধরে আছে, ওখানে বন্ধ আছে। একটা লোক পড়ে গেছিল ট্রেনে, সেই ট্রেনে পড়ে গেছিল, বলে গেছিল তার দারু খায় পড়ে গেছিল বলছে, পরে 2 দিন পর তার ডেট বের করেছিল। বেকার কোথায় বলেন তখন আমি ট্রেন সেবা করার জন্য আমি বিধানসভা খুলে গেছি, আপনাকে হতে পারে দিতে হয়, আমি নিয়ে আমি ট্রেনটা সেবা করার আপনারাও একটু সময় দেবেন। আপনারা থাকেন বাজারে, বিভিন্ন জায়গায় থাকেন, আপনারা কে বললো কে বাঁচলো আপনারা দেখেন না, খালি নিজের ব্যবসায় থেকে রাখেন।
না সকলের কাজে আপনারা কাজ করেন, কোন লোককে আপনার আপনার করলে আপনার ভগবান আপনার কাজ দিবেন, আল্লাহ আমাদের কাজ দিবেন। আমি এটা বলছি, এটা বলছেন এখন যে সমস্যাগুলো আপনারা বলবেন। আজকে আমি এটা পশ্চিমটা একটা দোয়া দরকার ছিল সকলকে, এই পশ্চিমটা সকলে পেয়েছেন। এ বলছে কি আমাদের এই অ্যাসোসিয়েশনটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে এই অ্যাসোসিয়েশন অনেক কিছু করেছে বলছে। লকডাউনের সময় কাজ করেছে, সতীর পুকুরের সময় কাজ করেছে, অনেক কিছু আমাদের এখানে দেখলাম যা লিফলেটের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছে যে এই যে সংস্থাটা আমাদের 25 বছর পূর্তি হয়েছে, সেটা জানি আমরা কি করছি, শুধু নিজের পেট পালিনি, নিজের পেট পাথর করিনি, আমরা 10টা লোকের হাতে সাহায্য লোকের তৈরি করি সমস্যার সময়। যে সমস্যাগুলো আছে গ্রিপ দেওয়ার মতো, কাপড় দেওয়ার মতো, বই দেওয়ার মতো আমরা করেছি। সেই জন্য আমি এই সিকিউর জমির ওপর যারা আজকে আয়োজন করেছি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই ডিপ্রেস এটা করতে হবে, আমাদের কর্তব্য, আমাদের এটা অ্যাক্সিডেন্ট করলাম শুধু আপনি যদি না অ্যাক্সিডেন্টটা 10 জনের আছে, আপনারা অ্যাক্সিডেন্টটা ভিতরে থাকুক, গিয়ে থাকুক, আমি এটা আশীর্বাদ করছি, আমি দোয়া করছি আপনাদের। এই জন্য আপনাদের বলছি যে আমাদের এই যে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক অ্যাসোসিয়েশনকে তার সঙ্গে অনেক ভালো কিছু আছে, বিভিন্ন ইগুলো আছে, সমর্থ করছে, ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্যাগুলো বলেছেন আপনারা যে বিহার থেকে লোক আসতেছে না বা অমুক আসতেছে না, যারা বললেন ঠিক আছে, একটা বহুত বড় ইম্পর্টেন্ট কথা বলেন যারা অনলাইনে ব্যাপারটা, হাউ ক্যান ইউ স্টপ ইট? অনলাইন আপনার 30% কম দামে আপনার দিয়ে দিতে, লোকেরা দেখতে যে বাজারে গেলে আমার 100 টাকার দাম, আর অনলাইনে পাঠালে আমার কাছে একদিনের মধ্যে চলে আসবে 70 টাকা আর 60 টাকার মধ্যে। ওই যে লোক প্রেফার করতেছে, সরকারও পারমিশন দিয়েছে, দিল্লি সরকার পারমিশন দেয়, রাজ্য সরকার পারমিশন দিয়েছে। ঠিকই আমাদের এখানে গরিব ব্যবসায়ীরা মার খাবে। এই যে আমিও ভাবতেছিলাম যে এরকম হয়, এরকম রিক্সাওয়ালা উঠে গেল, রিক্সা আসলো, টোটো চলে আসলো, অটো আসলো, রিক্সাওয়ালা উঠে গেল। ওরকম এই ছোট ছোট দোকানদাররা ব্যবসাটা কি উঠে যাবে এই অনলাইনের জন্য? কোথায় থেকে আসতে জানি না, কি মাল দিচ্ছে, কয়দিন ওই মাল টিকবে জানি না। আর আমাদের এখানে যারা রোজগার ব্যবসায়ীরা আছে তাদের পেটে লাশ মারা হবে, তাদের পেটে লাশ মারা হবে যদি এই অনলাইন ব্যবসা যদি করতে থাকে। আমি আপনাদের বলবো যে কোন উপায় আছে আপনাদের, ডিএম বা এসপি বা এসডিও যাকে বলেছে অনলাইন সার্ভিস তাদের করেছেন, হাই লেভেলে আপনারা মুখ্যমন্ত্রী লেভেলে আপনারা কোন এলাকার করেন যে আমরা বেরোজগাররা যারা ছোট মোটো কারোবার করে খাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি, আমরা যেন মার না খাই। এটার জন্য আপনাদের নিজেরই কোন একটা বকিলের কাছে ভারত ড্রাফট করে মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসবে। আমিও তাই বরাবরি করব যে এই অনলাইন ব্যবসা আমার গরিব লোকরা ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা মার খায়। আপনাদের আজকে ব্যাপারটাতে আমি করতেছি, আমি খুব খুশি হয়েছি, বলতে পারলাম আমি কিছু আপনাদের কাছে, আমি মনের কথা কিছু বলতে পারলাম। আপনারা আসেন না, আমি যখন একটা কোনো মিটিং ডাকি, আমি ওই গান্ধী মূর্তির পাশে আপনারা কেউ আসেন না, লুকিয়ে থাকছে, ওই দোকানে বসে থাকছে, ওই দোকানে বসে থাকছে। কেন ভাই? বিএনপি লোকরা দেখে নিবে বা পুলিশ দেখে নিবে বা এনজিও দেখে নিবে, এই লুকিয়ে থাকে কেন? আপনার নিজের দাবি আদায় করার জন্য লুকিয়ে কেন থাকবেন? আপনারা করবেন নাহলে পিছিয়ে পড়বেন। তো অত্যাচারী অন্যায়কারীর বিরুদ্ধে আপনাদের সামনে আসতে হবে। আমি কানিয়া গেছিল বলতে তুমি থামো, যাবেন না,
তোমার টাকা যে লাগে 3 লাখ 4 লাখ 5 লাখ আমি দিব ট্রেন সবাই করার জন্য মিউনিসিপ্যালিটিকে আমার এমএলএ ফান্ড থেকে টাকা দিয়ে দিব তোমাকে কিন্তু যে প্রশাসনের হাতে দিবে না তুমি প্রশাসনের হাতে দাও না এটা কিন্তু প্রশাসন খুব হার্ড স্টেপ নিবে স্ট্রং স্টেপ নিবে পুলিশের মাধ্যমে ভেঙে দিবে দোকানপাট কর ড্রেনের উপরে যা লোক রোজগার করে সেটা ভেঙে দিবে আর তুমি মিউনিসিপ্যাল লোকেরা যাতে মানবিক থাকবে তোমাদের মধ্যে মানবিক আছে মানবটা দেখাতে হবে তুমি কারো হাত তার ঘর ভাঙতে পারবে না এই জন্য চলে গেল লোকটা এখন আমি বললাম করবো আমি কথা থেকে ফিরাটা পড়তা আপনাদের সঙ্গে বলবো যে কিছু করা যায় কিন্তু আপনারা আসবেন না তো আমি করবো কি আমাকে ওই স্টেট কর্নার মিটিংয়ে ঘোষণা করতে হবে যে ড্রেন সাফাই অভিযান অমুক তারিখে আমি আরম্ভ করবো আপনারা আমার সহযোগিতা করেন এই বলে আজকে আপনাদের এখানে বলবো যে আপনাদের সংস্থাগুলি উল্লেখ করেছেন যা বলছেন তা এখানে বক্তব্য জানালেন আমি দেখবো এগুলোকে যে বিহার থেকে লোক আসা বন্ধ হয়েছে সেটা আমি দেখবো একজনকে বলবো নো you please give it to everyone from Bihar, from North Bengal, from Dakshin Bengal, after them. আমি এটা করে দেবো আমি পুলিশকে বলবো যে আপনারা আমার এই দেশটা দিলে আপনার কোনো হ্যারান করবেন না কোনো বুট মুখকে সাথে ফেলাবেন না অনেকে হঠাৎ যে ওই কালকে শুনলাম পাঞ্জিপ্রায় ঠিকই অন্যায় করেছে না পাঞ্জিপ্রায় ব্যবসায়ী দোকানদার রোজকে কিনা দোকান 50 লক্ষ টাকা না 1 কোটি টাকা 50 কোটি টাকা ভাবে ওষুধ রেখেছে কিনে ওই যে খাসি স্লেম করুন যেটা ব্যান্ড আছে বিয়ানি গাছের পুলিশ ধরেছে আমাকে এই বলছে ফোন করে বলছে যে দাদা একটু পাশে দাঁড়ালে ভালো না কি পাগল কি নাকি ওটা অন্যায় করবে একটা বিরাট ঝামেলা করতে আমি 50 কোটি টাকার ওই ব্যবসা এগুলো সব বেআইনি ওষুধগুলো পাড়ার জন্য বাংলাদেশ ভিডিও লোকে এই বক্তব্যকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে